নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ডেড এন্ড অর্থাৎ আর কোনো পথ কি খোলা থাকলো? জুনিয়র ডাক্তার এবং প্রশাসনের সংঘাত যে পর্যায়ে চলেছে বা চলে গিয়েছে ইতিমধ্যে, আর কি কোনো পথ খোলা আছে? এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেন, কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা আবার অবস্থান বিক্ষোভে বসে গিয়েছেন। এবং তারা প্রশাসনকে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়সীমার মধ্যে তারা যে 10 দফা দাবি তারা যে পেশ করেছেন, সেই 10 দফা দাবি যদি পূরণ না হয় তাহলে তারা অনশনের রাস্তায় যাবেন। ধর্মতলা এবং অনশন আমার সঙ্গে সঙ্গে স্মৃতি অনেক দূরে নিয়ে গেল। কারণ এই ধর্মতলার এক অনশন মঞ্চ হয়েছিল, যে অনশন মঞ্চে যেখান থেকে এই যে ছেলেগুলো জুনিয়র ডাক্তাররা বসেছেন, তার কিছুটা দূরেই ধর্মতলায় 26 দিন অনশন করেছিলেন তৎকালীন তৃণমূলের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জমির ঘটনাকে কেন্দ্র করে। আজ সেই ধর্মতলার ওয়াই চ্যানেল, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, তার থেকে এর দূরত্ব মাত্র কয়েক হাতের। তো যেটা আমি বললাম, এরপরে অ্যাটল কি কোনো জায়গা আছে যে রাজ্য তারা যে দাবি দাওয়াগুলো রেখেছে সেগুলো কি রাজ্য সরকার আদৌ মেনে নেবে? দেখুন, এখানে সব থেকে বড় যেটা জিনিস, এমনি পরিকাঠামোগতভাবে যা যা আছে তারা মুখ্য সচিব সেখানে তাদের চিঠিতে বলে দিয়েছেন যে অলরেডি সুরজিৎ কর্পূরকায়স্থ যিনি প্রাক্তন ডিজি ছিলেন তাকে রেখে একটা কমিটি হয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন, সিসিটিভি বা অন্যান্য যে সমস্ত সংস্কারমূলক কাজ সেগুলো তারা দেখবেন। কিন্তু ডাক্তারদের দাবি সত্ত্বেও যেটা মুখ্য সচিব লেখেননি সেটা হচ্ছে থ্রেট কালচার। এই যে থ্রেট কালচার বা এই যে হুমকি সংস্কৃতি, এই নিয়ে কিন্তু মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন স্বাস্থ্য সচিবকে, সেখানে একটা কথা লেখা নেই। উপরন্তু যোগ এরপরে সাগর দত্ত হসপিটালের ঘটনার পর, ডাক্তারদের উপর হামলার পর যেটা যোগ হয়েছে এর সাথে, সেখানে হচ্ছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ওই পদ থেকে অপসারণ। এগুলো কি রাজ্য সরকার অ্যাটল এই সময় মানবে? এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে যখন কথা এই প্রসঙ্গে যখন বলছেন, তখন কিন্তু উনি কোনো বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন এতদিন পর্যন্ত দেননি। উনি সবসময় বলেছেন না, ওদের আন্দোলন করার অধিকার আছে, আমিও আন্দোলন থেকে উঠছি। কিন্তু উল্টো দিকে শাসক দল বা মুখ্যমন্ত্রী নিজেও একদিকে কোনো কর্মবিরতির জোরে কেউ মারা গেলে সেটা জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়েছেন, বারবার করে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে সেটা তারা ডাক্তারদের বলেছেন, এই যারা শাসক দলের নেতারা আছেন তাদের নানাভাবে হুমকি দিয়েছেন, এই ডাক্তারদের গরিব মানুষদের শত্রু বলছেন। এবার এই যখন আমি কেন বলছি ডেড এন্ড, এটার নামটা আমি শিরোনামটা দিয়েছি ডেড এন্ড কেন, কারণ ডাক্তাররা যখন হসপিটাল আর কি র্যালি করে ধর্মতলার ওয়াই চ্যানেল এলেন, তখন একটি ভিডিও আমি তাদের পাতা থেকেই নিয়েছি। তারা বলছেন যে তাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ এবং ডাক্তারদের ওপর সরাসরি লাথি চালাচ্ছে পুলিশ। চলুন, আপনারা দাবি ডাক্তারদের পাতা থেকেই এই ভিডিওটা নিয়েছি, আপনারা একবার ভিডিওটা দেখে নিন। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ঠিক আছে, ওরকম করতে পারবো না স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন? তো এই যখন পুলিশের বিরুদ্ধে তারা, যিনি পুলিশ অফিসার এখানে জড়িত বলে ডাক্তারদের বক্তব্য, তাকে ক্ষমা চাইতে বলেছেন, তাহলে আমি কি দেখলাম,
এবং তারা অবস্থানে বসে গেছেন। তাহলে আমি দেখলাম একদিকে যখন রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েন চূড়ান্ত লেভেলে চলছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের হেনস্থার অভিযোগ উঠেছে। এতদিন ধরে এই পুলিশই বলা যেতে পারে কোট আনকোট ডাক্তারদের ভাষায় সন্ত্রাস, যে যে অভয়ার মৃত্যুর পর যেভাবে পুলিশের যে ভূমিকা, সেটা কিন্তু তারা বারে বারেই প্রশ্ন তুলেছে। এবং তারপর পুলিশ আবার এই ডাক্তারদের গায়ে হাত, তারা যেটা অভিযোগ করছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে কোনো স্টেটমেন্ট তারা দেননি যে এই ঘটনার সঙ্গে কলকাতা পুলিশ বা কেউ কোনো সময় জড়িত নয়। যদি ওনারা স্টেটমেন্ট দেন, আমরা সেটাও পরবর্তীকালে বলবো যে পুলিশের তরফে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যেটা বললাম যে হুমকি সংস্কৃতি, এই হুমকি সংস্কৃতিতে ডাক্তারদের এই আন্দোলন আরো জোর বাড়িয়েছে। কেন? সেটা হচ্ছে তৃণমূলের যিনি ইউনিট সভাপতি ছিলেন আরজি করে, সেই আশিস পাণ্ডের গ্রেপ্তারি, দুর্নীতির অভিযোগে তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। কিন্তু আশিস পাণ্ডে কিন্তু এই সন্দীপ ঘোষের অন্যতম স্যাঙাত ছিল, যে এই হুমকি দিয়ে বেড়াতেন, সে ডাক্তারদের চমকাতেন, এমনকি সিনিয়র ডাক্তারদেরও চমকাতেন, এবং নানা বেআইনি কাজকর্ম সেখানে আশিস পাণ্ডে করতেন। এটা যেমন ডাক্তারেরা বলছেন, তেমন কিন্তু এই কথা বলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন পর্যন্ত। তিনি একটা বিশাল তার সমাজ মাধ্যমে লিখেছেন কিভাবে হুমকি সংস্কৃতি চালাতেন এই আশিস। এবং সেখানে উনি কিন্তু একটা দূর রেখেছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। সে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কি জানতেন না, আজকে সেটা আলোচনার বিষয় নয়। কিন্তু অ্যাজ পুলিশ মন্ত্রী, অ্যাজ স্বাস্থ্যমন্ত্রী, উনি যদি না জানেন, তাহলে স্বাস্থ্য দপ্তর বা পুলিশের যারা ওনাকে জানাননি, তাহলে তাদের কাছে জবাবদিহি চাওয়া যেতেই পারে। কেন এত বড় ঘটনা, দিনের পর দিন হুমকি সংস্কৃতি চলছে, সেখানে দাঁড়িয়ে দল আর কি জানায়নি তাকে? উনি তো দলেরও প্রধান, এবং এখনো পর্যন্ত শান্তনু জানায়নি তিনি কতদূর পর্যন্ত তিনি এই অভিযোগটা নিয়েছিলেন, নাকি এই প্রথমবার তিনি অভিযোগ করলেন, না দলের মধ্যে আগে করেছিলেন, এটা কিন্তু শান্তনু সেন এখনো জানাননি। ফলে এই যে হুমকি সংস্কৃতি, এটা দেখুন, এটা একটা রাজনৈতিক সংস্কৃতি। যে রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস 13 বছর ধরে যেটাকে লালন এবং পালন করেছে, সেখানে শুধুমাত্র হসপিটালে হুমকি সংস্কৃতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সারা রাজ্য জুড়েই, বিশেষ করে গ্রামগঞ্জে যারা থাকেন, যারা রাজনীতি করেন, বা যারা বিরোধী স্বর আছে, তাদের এর সম্মুখ পরিচয় আছে এই হুমকি সংস্কৃতির সঙ্গে। তো সেই হুমকি সংস্কৃতি ভাঙা নিয়ে আমি জানি না কি তারা নির্দেশে দেবেন বা কি বলবেন উপরন্তু সেখানে দাঁড়িয়ে। তো একদিকে যখন ডাক্তার আন্দোলনের চাপ বাড়ছে, সেই সময় দাঁড়িয়ে আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুস্তান পার্কের পুজোয় একটা মন্তব্য করলেন। তিনি কিছু কারোর নাম বলেননি। তিনি যেটা বললেন, দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কিন্তু বাংলাকে, মাকে অসম্মান করতে কেউ করলে আমরা মেনে নেব না। হিন্দুস্তান পার্কের পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটা বলেছেন। আপনারা একবার শুনে নিন উনি কি কথাটা বললেন। এবার তার পাশাপাশি দেখতেই পারলেন আপনারা, উদ্যোক্তারাও ওনারা বললেন কিন্তু আমরাও মেনে নেব না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম বলেননি, কিন্তু দুর্ঘটনা বলতে উনি কি বুঝিয়েছেন? এর মধ্যে তো আর কোনো ঘটনা হয়নি, উনি কি অভয়ার প্রসঙ্গেই টানলেন? কারণ এর আগে এটা আমরা দেখেছিলাম, আরজি কর প্রশাসন এটা আত্মহত্যা ভাবে চালাতে চাইছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে আত্মহত্যার তত্ত্ব যখন টিকলো না, তার বাবা মাকে সামনে তখন কলকাতা পুলিশ তার মেয়ের দেহ দেখতে দিল না। তারপরে তো নানা সিবিআই তদন্ত যত এগোচ্ছে, সুরতাল রিপোর্ট থেকে পোস্টমর্টম রিপোর্টের নানা গাফিলতি সামনে আসছে। এইবার মুখ্যমন্ত্রী বলে দিলেন এটাকে দুর্ঘটনা নাম না করে। এরপর যদি এটা দুর্ঘটনাই হয়,
তাহলে বোঝাই যাচ্ছে যে সরকার এটাকে বা এই হুমকি সংস্কৃতিকে কোনো আর কি বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখছে। যে বিচ্ছিন্ন ঘটনা মুখ্যমন্ত্রী আগে বারবার করে কোনো নারী নির্যাতন হোক বা কোনো ওই বললাম যে হুমকি বা কোনো মার্ডার হোক কোনো জায়গায়, সেটার জায়গায় পুরো জিনিসটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই উনি বারবার করে তুলে ধরেছেন। আজকে যখন আমরা পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি বা কামদুনি থেকে কালিয়াচক, সেখানে কিন্তু একইভাবে উনি বলেছেন। এবারও হুমকি সংস্কৃতি এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না যে দিয়ে রাজ্য সরকার কোনো রকম আর কি লিখিতভাবে কোনো নির্দেশ দেবে। তাহলে তো মেনে নেওয়া হয় যে এখানে হুমকি সংস্কৃতি আছে, এবং হুমকি সংস্কৃতি যদি এতদিন ধরে থাকে তাহলে পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কারেই দায়িত্বটা নিয়ে নেবেন। তাহলে উনি কিভাবে দেবেন না এটা। তাহলে আবারও বললাম, ডেড এন্ড। এরপর কি আমি যখন এই প্রতিবেদন করছি তারা 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছেন। কালকে 8:15 ঘোষণা করেছেন। তার মানে শনিবার দিন 8:15 বা 8:30 তারা যদি সব দাবি না মেটানো হয় তারা অনশনের রাস্তায় চলে যাবেন। যেই বললাম, যেই অনশন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দেখিয়েছিলেন, জুনিয়র ডাক্তাররা কি এবার সে পথেই নামবেন। এবং দ্বিতীয়ত, আজ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কিছু বলেননি। তারা বারবার বলছেন তারা এই সিস্টেমের পরিবর্তন চান। কিন্তু কলকাতা পুলিশের যে ভিডিও তারা পোস্ট করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে নিছক দুর্ঘটনা বলে দিলেন, কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলেননি যে অন্য কোনো ঘটনার ক্ষেত্রে বলে দিলেন, তারপরে যা জুনিয়র ডাক্তাররা আছেন তারা কি এর পরের দাবিতে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেও কিছু কথা বলবেন? কারণ পুলিশ অ্যাট্রোসিটির বিরুদ্ধেই তো তারা বলেছেন ক্ষমা চাইতে হবে তাদের যে অভিযোগ। চলুন, এখনো পর্যন্ত আমি বললাম যে কোনো রকম সমাধানের রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না। কর্মবিরতি উঠেছে, আবার রোগীরা আসবেন। কারণ ডাক্তাররা যদি এই কর্মবিরতি চালিয়ে যেতেন তাহলে কিন্তু তারা নিজেরা আরো বেশি সমালোচনার তীরে বিদ্ধ হতেন। কারণ এই গ্রাম বাংলার মানুষ বা শহরের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত যারা ডাক্তারদের এই আন্দোলনের পাশে আছেন, তারাও কিন্তু হসপিটালে চিকিৎসার জন্য যান। তারা কেউ চা খাইয়েছেন ডাক্তারদের, কেউ জল এগিয়ে দিয়েছেন। এই গরিব মানুষজনও কিন্তু ডাক্তারদের আন্দোলনকে আজকে অল আউট সাপোর্ট করেছে। তাই ডাক্তারদের যদি এই কর্মবিরতি চালিয়ে নিয়ে যেতেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ডাক্তারদের কিন্তু পরবর্তীকালে আন্দোলনটা টানা খুব কঠিন হতো। ফলে তারা সেই কর্মবিরতি প্রত্যাহারের রাস্তাতেই গেছেন। এবার আমি আবারও বললাম যে আমরা এবার লক্ষ্য রাখবো অ্যাটল কি কোনো সোনালি রেখা খুঁজে পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।